unlike the gravitational force or the electromagnetic force, as you are concerned with, the nuclear force has very short range. এটা typically তোমার interacting particle গুলোর মধ্যে সেপারেশনটা যদি 1 ফেমটোমিটার হয় তাহলে এটা স্ট্রংলি অ্যাট্রাকটিভ ফোর্স। একটু হোল্ড করো। হ্যাঁ, আমি ক্লাসে আছি এখন, পরে বিকেলে কথা বলবো। হ্যাঁ, তো এবং এটা তোমার র্যাপিডলি ডিক্রিজ করতে থাকে অ্যাজ দি সেপারেশন বিটুইন দি ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস এক্সিড 2.5 ফেমটোমিটার। এরপর আমরা আরো কিছু প্রপার্টি ডিসকাস করব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি দেওয়া রয়েছে, দ্যাট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট। অন্তত প্রপার্টিটাকে যদি বলতে চাও তাহলে সেটা খুব পরিষ্কারভাবেই গেস করে নেওয়াই যায় যে নিউক্লিয়ার ফোর্সটা চার্জের উপরে নিশ্চয়ই ডিপেন্ড করে না। হ্যাঁ, তার কারণ এখানে নিউক্লিয়ার ফোর্সটা দুটো প্রোটনের জন্য যেমন ভাবে কাজ করে, দুটো প্রোটনের মধ্যে কাজ করে, দুটো নিউট্রনের মধ্যেও এই ফোর্সটা কাজ করে, আবার একটা প্রোটন একটা নিউট্রন এদের মধ্যেও ফোর্সটা কাজ করে। তো এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে আমরা চার্জ ইন্ডিপেন্ডেন্স বলে থাকি। হ্যাঁ, দি নিউক্লিয়ার ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি চার্জ অফ দি ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস। এখনো জয়েন করতে পারে। তো এটাই আর কি, যেটা বললাম যে দি ফোর্স বিটুইন টু প্রোটনস ইজ সেম অ্যাজ দি ফোর্স বিটুইন টু নিউট্রনস অর বিটুইন এ প্রোটন এন্ড এ নিউট্রন ইফ দে আর উইদিন দি নিউক্লিয়ার ডিস্টেন্সেস। হ্যাঁ, টিপিক্যালি ফেমটোমিটার। সিম্বলিক্যালি এই চার্জ ইন্ডিপেন্ডেন্সটাকে আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এই এখানে যে রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, সিম্বলিক্যালি আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এন এন is same as PP is same as PN। সিম্বলটার মানেটা কি বলতে চাওয়া হচ্ছে, এটা কি দুটো নিউট্রনের মধ্যে স্ট্রং ফোর্সকে, দুটো নিউট্রনের মধ্যে ফোর্সকে বোঝাচ্ছে। দুটো নিউট্রনের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করতে পারে? দুটো নিউট্রনের মধ্যে ইন জেনারেল কি ধরনের ফোর্স কাজ করতে পারে? স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কেন কাজ করবে? বিকজ দে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল না? নিউট্রাল, হ্যাঁ হ্যাঁ, এরা তো ইলেকট্রিক্যালি নিউট্রাল। কাজেই দুটো নিউট্রনের মধ্যে এইরকম ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোনোভাবেই কাজ করবে না। হ্যাঁ, একটা ফোর্স কাজ করতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট ইন দিস কেস উই ডু নট টেক ইট ইনটু অ্যাকাউন্ট। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোনোভাবেই হিসাবের মধ্যে আনা হয় না। কারণটা খুব অবভিয়াস। আমি বোধহয় আগের দিনকে বলছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাকচুয়ালি দি উইকেস্ট ফোর্স ইন দি নেচার। যদি আমরা রিলেটিভ স্ট্রেংথ দিয়ে জিনিসগুলোকে ক্যারেক্টারাইজ করি, স্ট্রং ইন্টারঅ্যাকশনে স্ট্রেংথ, স্ট্রং ইন্টারঅ্যাকশনে রিলেটিভ স্ট্রেংথ, এইটাকে যদি 1 বলা হয়, স্ট্রং ইন্টারঅ্যাকশনে রিলেটিভ স্ট্রেংথ এইটাকে যদি 1 বলা হয়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের রিলেটিভ স্ট্রেংথটা হয়ে দাঁড়ায় 10⁻⁻40। সেই জন্য এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা এখানে হিসাবের মধ্যে ধরি না। এটাই তো। দুটো প্রোটনের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করতে পারে? দুটো প্রোটনের মধ্যে অ্যাপার্ট ফ্রম দি গ্র্যাভিটেশনাল ফোর্স, অবভিয়াসলি কুলম্ব ফোর্সটা কাজ করবে, আর নিউক্লিয়ার ফোর্সও কাজ করবে। এখানে এই ব্র্যাকেট দিয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ফোর্সটার কথা আমরা বলতে চাইছি। হ্যাঁ, খেয়াল করে দেখো, দুটো প্রোটনের মধ্যে যে ফোর্স, কুলম্ব ফোর্স, সেটা তো অবভিয়াসলি চার্জ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটা চার্জের উপরে ডিপেন্ড করবে। তো এখানে আমরা তো নিউক্লিয়ার ফোর্সটাকে দেখতে চাইছি। চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্স, এটাকে সিম্বলিক্যালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে পিপি ব্র্যাকেট দিয়ে। এখানে নিউক্লিয়ার বলা রয়েছে মানে এই দুটো প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্সটাকে বলা হচ্ছে। দুটো প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্স যা, দুটো নিউট্রনের মধ্যে ফোর্সটাই, একটা প্রোটন একটা নিউট্রনের মধ্যে ফোর্সটা একই রকম। দিস ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, এটা পরীক্ষায় 2 নম্বর বা 1 নম্বরের একটা কোয়েশ্চেন পড়ে, এক্সপ্লেন হোয়াট ইজ মিন্ড বাই চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্স। তো এই কথাগুলো যদি বলে দাও, আই থিঙ্ক দ্যাটস এনাফ। এবার এই যে চার্জ ইন্ডিপেন্ডেন্স, নিউক্লিয়ার ফোর্সটা যে ট্রুলি চার্জ ইন্ডিপেন্ডেন্স, তার কিন্তু এক্সপেরিমেন্টাল এভিডেন্স রয়েছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি পিপল হ্যাভ ডেমনস্ট্রেটেড দিস পার্টিকুলার প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্স। এখানে একটা এনপি সিস্টেমের কথা কনসিডার করা হচ্ছে। ধরো একটা নিউট্রন প্রোটন সিস্টেম, একটা নিউট্রন আর আরেকটা প্রোটন,
তাদের মধ্যে ইন্টারাকশন পোটেনশিয়ালটাকে প্লট করা হয়েছে। একটা নিউট্রন আর একটা প্রোটনের মধ্যে ইন্টারাকশন পোটেনশিয়ালটাকে প্লট করা হয়েছে, এবং ওয়াই অ্যাক্সিস পোটেনশিয়ালটাকে প্লট করা হয়েছে, অ্যালং এক্স অ্যাক্সিস এই দুটো পার্টিকেলের মধ্যে সেপারেশনটাকে দেখানো হয়েছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে যখন সেপারেশনটা 1 ফেমটোমিটার, ইন্টারেক্টিং পোটেনশিয়ালটা অ্যাট্রাকটিভ নেচারের, এবং এর যে ডেপথটা সেটা কি মিনিমাম, এটা মিনিমাম ভ্যালু রয়েছে। যত 1 ফেমটোমিটার থেকে বাড়ছে তত কি হচ্ছে, ভ্যালুটা কমতে থাকছে, এবং বিয়ন্ড 3 ফেমটোমিটার পোটেনশিয়াল এনার্জিটা, ইন্টারেক্টিং পোটেনশিয়ালটা অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা নিউটন আর একটা প্রোটনের মধ্যে কোনোভাবেই কোনো ফোর্স কাজ করছে না। একই জিনিস যদি আমরা একটা প্রোটন প্রোটন সিস্টেমের ক্ষেত্রে দেখতাম, দুটো প্রোটনের মধ্যে ইন্টারেক্টিং পোটেনশিয়ালটাকে যদি প্লট করা হতো, তাহলে এই রকম ধরনের একটা ফিচার দেখতে পাওয়া যেত। এই দুটো কার্ভকে কি কম্পেয়ার করতে পারছো? একটা এনপি সিস্টেমের ক্ষেত্রে ইন্টারেক্টিং পোটেনশিয়ালটাকে বাম দিকের কার্ভে দেখানো হয়েছে, আর একটা পিপি সিস্টেমের ক্ষেত্রে ইন্টারেক্টিং পোটেনশিয়াল যেটা, সেটাকে ডান দিকে দেখানো হয়েছে। দুটোকে কোরিলেট করতে পারছো কোনোভাবে? দুটো কার্ভ থেকে কি কি কোরিলেশন পাচ্ছ, কি কি কনক্লুশন ড্র করতে পারো? বলো কেউ। স্যার পিপি সিস্টেমের জন্য স্যার ওই 3 ফেমটোমিটারের পরে, রেডিয়াল ডিস্টেন্সটা 3 ফেমটোমিটার পরে পোটেনশিয়ালটা আবার ইনক্রিজ করে যাচ্ছে কিছুটা। এটা 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 হ্যাঁ, একদমই আমি এই এই পয়েন্টটাই চাইছিলাম, পয়েন্টেড আউট হোক সেটাই। তো তার মধ্যে দেখো আগে জাস্ট 0 থেকে 3 ফেমটোমিটার এই রেঞ্জের মধ্যে কি পাচ্ছ? সেম সেম। অলমোস্ট সেম না? একটা নিউট্রন প্রোটন সিস্টেমের ক্ষেত্রে 0 to 3 ফেমটোমিটার এই রেঞ্জে ইন্টারাক্টিং পোটেনশিয়ালের শেপ ভেরিয়েশনটা যা, একটা পিপি সিস্টেমের ক্ষেত্রেও পোটেনশিয়াল ভেরিয়েশনটা একই রকম। ডিফারেন্সটা কোথায় অবজার্ভ করতে পারছো? বিয়ন্ড 3 ফেমটোমিটার। ক্যান ইউ এক্সপ্লেন দিস ডিফারেন্স ফর এ পিপি সিস্টেম? পিপি সিস্টেমের ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে এক্সপ্লেন করতে পারবে? কেউ? পিপি সিস্টেমের ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে এক্সপ্লেন করতে পারবে? খুব সহজ, কিন্তু এত এত কঠিন নয় জিনিসটা। হুম? এই 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 জায়গাটা কেন এরকম হচ্ছে? এখানে তো নিউক্লিয়ার ফোর্স কাজ করছে না, তাহলে এই যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা বেসিক্যালি দুটো প্রোটনের কুলম্ব পোটেনশিয়ালকে ডেসক্রাইব করছে। এই যে রেঞ্জটা, এই রিজিয়নে যে ভেরিয়েশনটা, পোটেনশিয়াল ইন্টারাক্টিং পোটেনশিয়ালের ভেরিয়েশন, সেটা বেসিক্যালি কুলম্ব পোটেনশিয়ালকে ডেসক্রাইব করছে। তো তাহলে কুলম্ব পোটেনশিয়ালটা তো এই ডিস্টেন্সেও রয়েছে, কিন্তু এখানে যদি একটু ম্যাগনিটিউড গুলোর দিকে তাকাও, দেখে পাবে এই বিলো 3 ফেমটোমিটার দুটো প্রোটন বা দুটো নিউট্রন বা একটা প্রোটন নিউট্রনের মধ্যে ইন্টারাক্টিং পোটেনশিয়ালটা বিলো 20 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, 20 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার থেকেও ছোট, তার থেকেও বড় আর কি, ম্যাগনিটিউড হিসাবে যদি বলো। আর কুলম্ব পোটেনশিয়ালটা কি? কুলম্ব পোটেনশিয়ালটা তো অনেক ছোট। কাজেই দুটো প্রোটনের মধ্যে সেপারেশনটা যখন নিউক্লিয়ার ডিস্টেন্স বা সেই অর্ডারের আসছে, এখানেও কুলম্ব পোটেনশিয়াল রয়েছে, কিন্তু সেটা নেগলিজেবলি স্মল অ্যাজ কম্পেয়ার টু দি স্ট্রং ফোর্স, হ্যাঁ, অ্যাজ কম্পেয়ার টু দ্যাট প্রডিউস বাই দি স্ট্রং ফোর্স। তো এখানে ডেভিয়েশনটা তাহলে কোথায় আসবে? দুটো প্রোটনের ক্ষেত্রেই ডেভিয়েশন আসবে, এবং যদি এইটা নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জ তার বাইরে চলে যায়। এই জন্য তোমার এখানে একটা ডিফারেন্স অবজার্ভ করতে পারছো আর কি, এটাই। কুলম্ব ফোর্সের নেচারটা কেমন হয়? দুটো প্রোটনের মধ্যে কুলম্ব ফোর্সের নেচার কেমন হয়? রিপালসিভ। হ্যাঁ, রিপালসিভ নেগেটিভ। হ্যাঁ, রিপালসিভ হলে নেগেটিভ বলা হয় নাকি পোটেনশিয়ালকে? পোটেনশিয়াল, আচ্ছা পোটেনশিয়াল না, ফোর্সের কথা। ফোর্সকেও কি বলা হয়? মানে রিপালসিভ হলে ফোর্সকে তো নেগেটিভ না, পজিটিভ পজিটিভ আসবে, নেগেটিভ অ্যাট্রাকশনের জন্য। আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে কুলম্ব পটেনশিয়ালের ভেরিয়েশনটা কেমন হয়, সে ভিসি। হ্যাঁ, কুলম্ব পটেনশিয়াল কিভাবে ভ্যারি করে? ইন জেনারেল কুলম্ব পটেনশিয়ালের ভেরিয়েশন 1/r। 1/r, রাইট? এরকম রেক্টেঙ্গুলার হাইপারবোলার মতো ভ্যারি করবে আর কি, 1/r হিসাবে ভ্যারি করবে। তো এই 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 যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটা মোটামুটি ভাবে সেরকম ভাবেই ভেরিয়েশনকে দেখানো হচ্ছে এই। ওকে, আচ্ছা, তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ফর দি নিউক্লিয়ার ফোর্স, দ্যাট ইজ দি চার্জ সিমেট্রি প্রপার্টি। হ্যাঁ, নিউক্লিয়ার ফোর্সটা
চার্জ সিমেট্রি প্রপার্টি রয়েছে। এইটার কথাটার মানে কি? চার্জ ইন্ডিপেন্ডেন্স কথাটার মানে তো বুঝলাম যে দুটো প্রোটন বা দুটো নিউট্রন বা একটা প্রোটন একটা নিউট্রন এদের মধ্যে ফোর্সটা একই রকম। চার্জ ইন্ডিপেন্ডেন্ট নেচার অফ দি নিউক্লিয়ার ফোর্স, সেটাকে বুঝলাম। চার্জ সিমেট্রিক প্রপার্টি বলতে কি বোঝায়? চার্জ সিমেট্রিক প্রপার্টিটা বেসিক্যালি এই চার্জ ইন্ডিপেন্ডেন্স থেকেই ফলোড হয়। হ্যাঁ, আমরা তো আগে দেখে এলাম যে নিউক্লিয়ার ফোর্সটা চার্জের ওপরে ডিপেন্ড করে না। তাহলে কোনো একটা নিউক্লিয়াসে যদি আমরা সমস্ত নিউট্রন গুলোকে প্রোটন দিয়ে রিপ্লেস করতাম, বা উল্টোটা সমস্ত প্রোটন গুলোকে যদি নিউট্রন দিয়ে রিপ্লেস করতাম, তাহলে এর যে বাইন্ডিং এনার্জি সেটা অলমোস্ট একই রকম থাকতো, নিউক্লিয়ার স্টেবিলিটিটা একই রকম থাকতো। এটাই বেসিক্যালি চার্জ সিমেট্রিক প্রপার্টিকে ডেসক্রাইব করছে। হ্যাঁ, strength of the nuclear force is same for the protons and the neutrons. That is, if all the neutrons in a nucleus were replaced by the protons, or in other words, if all the protons in a nucleus were replaced by the neutrons, the strength of the nuclear force would remain unchanged. Symbolically জিনিসটাকে আমরা এরকম ভাবে দেখাই, n সমান পিপি নিউক্লিয়ার। পিপি নিউক্লিয়ার বলতে মানে দুটো প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্স, এটাকে বলা হচ্ছে। একটা নিউক্লিয়াসের সমস্ত নিউট্রন গুলোকে যদি প্রোটন দিয়ে রিপ্লেস করে দেওয়া হতো, বা সমস্ত প্রোটন গুলোকে যদি নিউট্রন দিয়ে রিপ্লেস করে দেওয়া হতো, নিউক্লিয়ার বাইন্ডিং উড রিমেন দি সেম। এই প্রপার্টিটাকেই বেসিক্যালি চার্জ সিমেট্রি প্রপার্টি বলা হয়। তবে যদি আরো খুঁটিয়ে দেখা হয় জিনিসগুলোকে, তাহলে নিউক্লিয়ার ফোর্সের এতটাই ক্লিয়ার কাট প্রপার্টি নেই। হ্যাঁ, মানে আমরা এখানে বলছিলাম যে দুটো নিউক্লিয়নের মধ্যে যে স্ট্রেংথটা, সেইটা নিউক্লিয়ন গুলো কি তার উপরে ডিপেন্ড করে না, এটা খুব ট্রু নয়। হ্যাঁ, দুটো নিউট্রনের মধ্যে যা ফোর্স বা দুটো প্রোটনের মধ্যে যা ফোর্স, সেটা কিন্তু একটা নিউট্রন একটা প্রোটনের মধ্যে ফোর্সের সাথে সমান নয়। এটা যদি বলার সুযোগ হয় তাহলে আমি বলবো নিউক্লিয়ার মডেলস টপিকটা পড়াতে গিয়ে, না বললেও চলে যায়। এখানে একটা জিনিস বলাতে গিয়ে আমি বলতে পারি, অ্যাসিমেট্রি এনার্জি টার্ম বা সিমেট্রি এনার্জি টার্ম একটা পাবে নিউক্লিয়ার মডেলসে। সেই কনটেক্সটে এটা বলার একটু সুযোগ রয়েছে। এটা দেখা গেছে যে দুটো নিউট্রনের মধ্যে বা দুটো প্রোটনের মধ্যে যা ফোর্স, সেইগুলো মোটামুটি ভাবে কম্পারেবল, হ্যাঁ একই রকম। কিন্তু একটা নিউট্রন আর একটা প্রোটনের মধ্যে যে ফোর্স, সেটা কিন্তু এর থেকে অনেকটা বেশি। The force between a neutron and a proton is stronger as compared to that between two neutrons or that between two protons. তারপর নিউক্লিয়ার ফোর্স ইজ স্পিন ডিপেন্ডেন্ট। তোমরা জানো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ডস অন মাস। হ্যাঁ, যে ফিজিক্যাল প্রপার্টিটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ দি মাস। যে ফিজিক্যাল প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ দি কি বলবো কুলম্ব ইন্টারঅ্যাকশন, সেই প্রপার্টিটা হচ্ছে তোমার ইলেকট্রিক চার্জ। হ্যাঁ, তারপর তোমরা এখানে আরেকটা নতুন ফোর্সের আইডিয়া পেলে, স্ট্রং ফোর্স। এই স্ট্রং ফোর্সের সাথে যে প্রপার্টিটা অ্যাসোসিয়েটেড, হ্যাঁ, বা নিউক্লিয়ার ফোর্স এই ফোর্সের সাথে যে প্রপার্টিটা অ্যাসোসিয়েটেড, সেটা তোমার একটা নাম রয়েছে তার আলাদা, সেটাকে কালার চার্জ বলা হয়। কালার চার্জ বলা হয়। এবং এই ফোর্সটা, যে কোনো স্ট্রং ফোর্স, এই স্ট্রং ফোর্সটা স্পিন ডিপেন্ডেন্ট ফোর্স। নিউক্লিয়ার ফোর্সটা ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল গুলোর যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, পরে আরো একটা ফোর্সের আইডিয়া পাবে, উইক ফোর্স বা উইক ইন্টারঅ্যাকশন। সেইটা ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল গুলোর আরো একটা প্রপার্টি আছে, যেটাকে উইক চার্জ বলা হয়। হ্যাঁ, এই উইক চার্জের উপরে ডিপেন্ড করে। এই experimental evidences show that nuclear force acting between the nucleons depends on mutual orientation of the spin of the নিউক্লিয়ন। আগেই বলেছিলাম যে প্রত্যেকটা নিউক্লিয়নের একটা ডেফিনাইট অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, সেটাকে আমরা ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছিলাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে when we talk about the spin angular momenta of two nucleons, I should look into their relative ওরিয়েন্টেশন। হ্যাঁ, এদের রিলেটিভ ওরিয়েন্টেশনটা কেমন সেইটা দেখতে হবে, মিউচুয়াল ওরিয়েন্টেশনটা কেমন সেইটার উপরে দেখতে হবে। এটা দেখা যায় যে স্ট্রেংথ অফ দি নিউক্লিয়ার ফোর্স, সেইটা মিউচুয়াল ওরিয়েন্টেশন অফ দি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইন্টারঅ্যাক্টিং নিউক্লিয়ন্স, তার উপরে ডিপেন্ড করে। ডয়টেরিয়ামের ক্ষেত্রে দি স্পিন অফ দি প্রোটন এন্ড নিউট্রন আর প্যারালাল। অন্য মানে এটা গ্রাউন্ড স্টেটের কথা বলা হচ্ছে, অন্য স্টেটে স্পিন ওরিয়েন্টেশনটা আলাদা হতে পারে।
আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, দ্যাট ইজ নিউক্লিয়ার ফোর্স শোজ দি স্যাচুরেশন প্রপার্টি। এইটা কিন্তু খুব অবভিয়াস, মানে যে প্রপার্টি গুলো আমরা অলরেডি বলে এসেছি সেখান থেকেই এইটা ফলোড হয়। নিউক্লিয়ার ফোর্স শোজ স্যাচুরেশন প্রপার্টি। স্যাচুরেশন কথাটার মানে কি বলতে চাওয়া হচ্ছে এখানে, বা এই এই কথাটা শুনে কিছু গেস করতে পারছো কিরকম ধরনের হতে পারে প্রপার্টিটা, বা এটা ঠিক এক্স্যাক্টলি কোন জিনিসটাকে ডেসক্রাইব করছে? স্যার কোন একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কাজ করছে। সেটা তো বটেই, রেঞ্জের মধ্যে কাজ করছে, তো তাতে করে কি একটা স্যাচুরেশন চলে আসতে পারে। হ্যাঁ, স্যাচুরেশনটা কেমন? স্যাচুরেশন ইন দি বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জিতে স্যাচুরেশন চলে আসবে। দেখো, ধরো তোমার এইরকম একটা নিউক্লিয়ন, হ্যাঁ এরকম একটা নিউক্লিয়ন রয়েছে। এবার এর আশেপাশে কি আরো কিছু নিউক্লিয়ন্স রয়েছে, এর আশেপাশে আরো কিছু নিউক্লিয়ন্স রয়েছে। তো মোটামুটি ভাবে একটা নিউক্লিয়ন তার 1.2, 1.3, 1.5 ফেমটোমিটার এই রেডিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো রয়েছে তাদের সাথেই তো ইন্টারঅ্যাক্ট করবে না। তার বাইরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, ধরো এই এত দূরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে তার সাথে তো এই নিউক্লিয়নটা ইন্টারঅ্যাক্ট করবে না। এগ্রি? কি বললাম? কোন একটা নিউক্লিয়ন উইল ইন্টারঅ্যাক্ট উইথ নেবারহুড নিউক্লিয়নস। হ্যাঁ, আপনি যে নিউক্লিয়ন গুলো তার ওই 1.5 ফেমটোমিটার রেডিয়াস এর মধ্যে রয়েছে, তার বাইরে যেগুলো রয়েছে তার সাথে এফেক্টিভলি ইন্টারঅ্যাক্ট করবে না। নাও ইউ কনসিডার এ হেভিয়ার নিউক্লিয়াস, খুব হেভিয়ার একটা নিউক্লিয়াসের কথা কনসিডার করো। এবার হেভিয়ার নিউক্লিয়াসে যখন যাচ্ছ তখন অন অ্যান অ্যাভারেজ এক একটা নিউক্লিয়ন, অন অ্যান অ্যাভারেজ এক একটা নিউক্লিয়ন তার সারাউন্ডিংসে একটা অ্যাভারেজ নাম্বার অফ নিউক্লিয়নকে দেখছে। আবার বলছি কথাটা, সে আয়রন 56, হ্যাঁ আয়রন 56, এখানে কোনো একটা নিউক্লিয়ন তার আশেপাশে ধরো 10টা নিউক্লিয়ন রয়েছে। এবার তুমি যদি বেরিয়ামের ক্ষেত্রে যাও, হ্যাঁ বেরিয়ামের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এক একটা নিউক্লিয়নের আশেপাশে মোটামুটি ভাবে 10টা মতো নিউক্লিয়ন রয়েছে। তাহলে যত আমরা হেভিয়ার নিউক্লিয়াসের দিকে যাচ্ছি, হ্যাঁ বা তোমার নিউক্লিয়াসে যদি নিউক্লিয়নের সংখ্যাগুলো বাড়ে, তাতে করে এক একটা নিউক্লিয়নের যে সারাউন্ডিং নিউক্লিয়নের সংখ্যা যাদের সাথে ইন্টারাকশনটা পসিবল সেই সংখ্যাটার কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাতে করে ওই এক একটা নিউক্লিয়নের যে বাইন্ডিং এনার্জি সেইটার কোনো রকম ভেরিয়েশন হবে না। এই জন্যই আমরা নিউক্লিয়ার বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভের মধ্যে এইরকম একটা স্যাচুরেশন প্রপার্টি দেখে থাকি। দেখো এটাকে one nucleon in the nucleus interacts with limited number of nucleons nearest to it, since the nuclear force is short ranged. Okay, in heavy nuclei, nuclear size is larger than the range of the nuclear force. Heavier nucleus এর কথা কনসিডার করো, সেখানে নিউক্লিয়ার রেডিয়াসটা এই নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জ তার থেকে বেশ কিছুটা বড়। তো নিউক্লিয়ন, কোন একটা নিউক্লিয়নের রেসপেক্টে যদি দেখো, দ্যাট উইল সেন্স অ্যাপ্রক্সিমেটলি a constant number of neighborhood nucleons. এর আশেপাশে মোটামুটি একটা কনস্ট্যান্ট নাম্বার অফ নিউক্লিয়ন্স কে দেখবে। ইট উইল রেজাল্ট ইন এ কনস্ট্যান্ট বাইন্ডিং ফ্র্যাকশন, তাতে করে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা ওই যে বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটা দেখেছিলাম, সেই স্যাচুরেশন প্রপার্টিটা দেখছিলাম না, যে মাস নাম্বারটা 20, 30, এইখান থেকে মাস নাম্বারটা যদি ওই 160 পর্যন্ত ভ্যারি করানো হয়, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এইটার অ্যাপ্রিসিয়েবল ভেরিয়েশন হয় না, and that is accounted for the saturation property of the accounted by the saturation property of the nuclear force. Nuclear force এর এই যে saturation propertyটা, সেইখান থেকে আমরা বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটার ওই ফ্ল্যাট যে রেঞ্জটা এটাকে এক্সপ্লেন করতে পারি। এটা আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে না? আমাকে আরো আরো ভেঙে কিছু বলতে হবে। স্যাচুরেশন প্রপার্টিটা বুঝেছো সবাই? নিউক্লিয়ার ফোর্সের স্যাচুরেশন প্রপার্টিটা বুঝেছো সবাই? হ্যাঁ স্যার, মোটামুটি একটা স্যার ক্লিয়ার আইডিয়া এসছে। হ্যাঁ স্যার, একটা আইডিয়া এসছে স্যার। আচ্ছা, এইটা না 2 নম্বরের কোশ্চেন পরে পরীক্ষাতে ভালো করে তৈরি করে রাখবে, খুব খুব কমন কোশ্চেন এটা। এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই স্যাচুরেশন প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্স। এই তো তাহলে আমরা নিউক্লিয়ার ফোর্সের যে যে প্রপার্টি গুলো পেলাম সেইগুলোকে যদি একটু সামারাইজ করতে হয়, ফার্স্ট অফ অল আমরা দেখেছিলাম যে নিউক্লিয়ার ফোর্স is the strongest force in the nature. It is a short ranged force.
তারপর দেখলাম এই ফোর্সটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট, দেখলাম এই ফোর্সটা চার্জ সিমেট্রিক, লাস্ট অফ অল আমরা যেটা দেখলাম যে এই ফোর্সটা স্পিন ডিপেন্ডেন্ট এবং এই ফোর্সটা স্যাচুরেশন প্রপার্টি শো করে। সো ইট ইজ এ কাইন্ড অফ ফান্ডামেন্টাল ইন্টারাকশন। নিউক্লিয়ার ফোর্সের এই যে কটা প্রপার্টি বলা হলো, সেই প্রপার্টি গুলো কোনোটাই কিন্তু অন্য কোনো নন ইন্টারাকশনের সাথে ম্যাচ করে না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইন্টারাকশন, স্ট্রং ইন্টারাকশন বলা হয়। ইট অ্যাক্টস বিটুইন দি কোয়ার্কস। পরে জানবে তোমরা এলিমেন্টারি পার্টিকেল যখন পড়বে, প্রত্যেকটা ইন্টারাকশন যে হচ্ছে তার জন্য একটা মিডিয়েটর দরকার। যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, এটা মিডিয়েটেড হয় বাই ফোটনস। এখানে নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে মিডিয়েটর হিসাবে গ্লুয়ন বলে একটা মিডিয়েটর আছে, দ্যাট অ্যাক্টস। এগুলোই মোটামুটি ভাবে নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টি। খুব ডিপলি এখানে বলা হলো। নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টি এর থেকে বড় লেভেলে বলা সম্ভব নয়। আচ্ছা স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আরেকটা স্যার উইক ফোর্স আছে না, এই ডাব্লিউ এন্ড জি বোসন? হ্যাঁ, আমি উইক ফোর্সের কথাটা যাইনি, তোমরা পরের সেমিস্টারে স্পেশাল পেপার বিএসসি তে পড়বে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, সেখানে উইক ফোর্সের প্রপার্টি পড়বে। দ্যাট ইজ মিডিয়েটেড বাই W0, এই W প্লাস মাইনাস এন্ড Z0 বোসন। সেখানে তোমার অনেকগুলো মিডিয়েটর রয়েছে, একটা হচ্ছে Z0 বোসন, একটা W প্লাস বোসন আর একটা W মাইনাস বোসন। এইগুলো তোমার উইক ইন্টারাকশনের মিডিয়েটর হিসেবে কাজ করে। আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে একটা মিডিয়েটর আছে বলে ধরা হয়, which is not yet demonstrated experimentally. We call it graviton. And it is believed that gravitational force is mediated by graviton, but it is yet to be discovered. এই প্রত্যেকটা ফোর্সের একটা মিডিয়েটর দরকার। ব্যাপারটা এইরকম যে ধরো দুটো চার্জ পার্টিকেল, হ্যাঁ দুটো চার্জ পার্টিকেল মধ্যে যে ইন্টারাকশনটা অকার করবে, হাউ ক্যান ওয়ান চার্জ পার্টিকেল ফিল দি এক্সপেরিয়েন্স অফ the presence of how can one charge particle feel the presence of the other charge particle? So here comes the mediator. হ্যাঁ, এখানেই তোমার মিডিয়েটরটার কাজটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের ক্ষেত্রে এটা ফোটন, গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের ক্ষেত্রে এটা ভাবা হয় গ্র্যাভিটন, এটা নট ইয়েট ডিসকভার্ড। উইক ইন্টারাকশনের ক্ষেত্রে এটা Z0 বোসন, W প্লাস মাইনাস বোসন। আর আরেকটা তোমার স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে গ্লুয়ন। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলছিলাম যে হ্যাঁ স্যার, বলছিলাম যে কোন All- একটা বড় অল কোয়েশ্চেনস আর ওয়েলকাম, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার একটা বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে হুম তাহলে স্যার যে কর্নারের যে নিউক্লিয়ন গুলো থাকবে, তাহলে তো স্যার তার উপর নিউক্লিয়ার ফোর্সটা কম হবে। হ্যাঁ সেটা তো ডেফিনেটলি, সেটা ডেফিনেটলি। হ্যাঁ, আমরা পরে দেখবো যে তুমি একদম ঠিক বলেছো। এইটাকে তো আর এত সহজভাবে জিনিসটাকে করা যায় না। মানে তুমি একদম এই যে স্যাচুরেশন প্রপার্টিটা বলছো, সেটা বেসিক্যালি কোর এগুলোর জন্যই বলছো, তাই না? ভিতরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে তার জন্যই বলছো। সারফেসের উপরে যে নিউক্লিয়ন রয়েছে তাদের জন্য কিন্তু এই কথাটা অ্যাপ্লিকেবল নয়। এবং সেই জন্য তো ডেভিয়েশন আসেও না। ট্রুলি কি আমরা দেখি যে বাইন্ডিং ফ্র্যাকশনটা একদম ফ্ল্যাট 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট? তা তো নয় না। এটা জাস্ট একটা রাফ অ্যাপ্রোচ টু এক্সপ্লেন। কিন্তু নিউক্লিয়ার ফোর্সের শর্ট রেঞ্জ প্রপার্টিটা সবসময় তোমার স্যাচুরেশন প্রপার্টিকে করবে না, ফেভার করবে। বুঝতে পারছো যে একটা নিউক্লিয়নের সারাউন্ডিং এ ওই 1.2 1.5 ফেমটোমিটার রেঞ্জের মধ্যে যতগুলো নিউক্লিয়ন রয়েছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। আমি যদি এখানে ধরো এই নিউক্লিয়নটার কথা বলছি, এই নিউক্লিয়নটা এখানে যদি আমি আরো কিছু নিউক্লিয়নের সংখ্যা বাড়াই, ন্যাচারালি এই নিউক্লিয়নটা কি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে? ডেফিনেটলি করবে না। তাহলে এই ইন্টারাকশনের যে বাইন্ডিং এনার্জি, এই নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি কোনো রকম ভেরিয়েশন হবে না, যদিও আমি নিউক্লিয়াসে নাম্বার অফ নিউক্লিয়নটা বাড়াতে থাকছি। হ্যাঁ স্যার। হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে তো স্যার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ফোর্স এর ডিসটেন্সের সঙ্গে সঙ্গে তাহলে ভ্যারি করছে। তাহলে তো নিউক্লিয়ার ফোর্সটা মানে তো স্যার ভ্যারি করছে তাহলে ডিসটেন্সের সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের মধ্যে। ডিস্টেন্স বলতে ডিস্টেন্স অফ হোয়াট? মানে স্যার নিউক্লিয়াসের সেন্টার থেকে ডিসটেন্সের সঙ্গে সঙ্গে স্যার ভ্যারি করছে না তাহলে? নিউক্লিয়াসের সেন্টার থেকে কেন বলছো? মানে এখানে তো প্রত্যেকটা নিউক্লিয়নের মধ্যে এই ফোর্সটা কাজ করছে না, প্রত্যেকটা নিউক্লিয়নের মধ্যে এই ফোর্সটা কাজ করছে। আমি এখানে যেটা বলছি, এক একটা নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি যদি বলতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে একটা নিউক্লিয়ন কতগুলো নিউক্লিয়নের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। হ্যাঁ 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 ঠিক আছে?
সেই নিউক্লিয়নটা কোথায় আছে এটা খুব ইম্পর্টেন্ট নয়। যদি ভিতরের দিকে কোনো নিউক্লিয়নের কথা কনসিডার করো সেটা খুব ইম্পর্টেন্ট নয়। যদি একদম সারফেসের উপরে কোনো নিউক্লিয়নের কথা কনসিডার করো সেটা ম্যাটার করবে। সারফেসের উপর নিউক্লিয়নটা ডেফিনেটলি একই সংখ্যক নিউক্লিয়ন দ্বারা ইন্টারেক্টেড হবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ স্যার। খুব খুব অবভিয়াস সেটা। হ্যাঁ, আমরা দেখবো নিউক্লিয়ার মডেলসে এর জন্য একটা কারেকশন টার্মকে ইন্ট্রোডিউস করা হবে। হ্যাঁ, এখানে এখানে যেগুলো পড়া হচ্ছে না এগুলো সব কোয়ালিটেটিভ ম্যানারে। নিউক্লিয়ার ফিজিক্সটা তো এতটা কোয়ালিটেটিভ ম্যানারে পড়া যায় না, একটা চেষ্টা করা হয় আর কি যে ব্রড যে প্রপার্টি গুলো রয়েছে, গ্রস যে প্রপার্টিস গুলো রয়েছে সেইগুলোকে ব্রডার ওয়েতে এক্সপ্লেন করার, এখানে সেটাই করা হচ্ছে। নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে যদি ইন্টারেস্টেড থাকো, অন্তত পড়তে যদি ভালোবাসো, তাহলে আমি তোমাদেরকে দুটো বই ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ, প্রপার্টিজ অফ নিউক্লিয়ার ফোর্স ভলিউম 1 ভলিউম 2। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাইছি আমি? ঠিক আছে, নিউক্লিয়ার ফোর্সের যে প্রপার্টিজ সেইগুলো নিয়েই তোমার দুটো বই রয়েছে আর কি আলাদা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ওটা এ করে দেবেন স্যার, পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু বেশি তো পড়তে পারবে না, তোমার পরে তো কোয়ান্টাম থিওরি চলে আসবে না, কোয়ান্টাম থিওরি চলে আসবে এবং এখানে বুঝতে পারছো যে নিউক্লিয়ার ফোর্সটা কেমন। নিউক্লিয়ার ফোর্সটা তো পুরোপুরি সেন্ট্রাল ফোর্স নয়, নিউক্লিয়ার হ্যাঁ, ফোর্সটা তো পুরোপুরি সেন্ট্রাল ফোর্স নয়, এর একটা সেন্ট্রাল পার্ট থাকে, নন সেন্ট্রাল পার্ট থাকে, এন্ড দ্যাট মেক্স দি লাইফ ভেরি মাচ কমপ্লিকেটেড। এবার এখানে যদি তুমি কোয়ান্টাম মেকানিক্স ঢোকাতে চাও, বুঝতে পারছো কোন জায়গাতে যাবে। এটা থিওরিটিক্যালি স্টাডি করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। যাই হোক, আমি পাঠাবো আর কি, মানে তোমরা সেটা কয়েকটা পেজ অন্তত পড়তেই পারো। এই এটাই মোটামুটি বলার ছিল। আর কি কিছু কোয়েশ্চেন আছে কারো? নিউক্লিয়ার ফোর্সের সাথে রিলেটেড কোনো কোয়েশ্চেন কারো কিছু আছে? তাহলে আমি মুভ করি এবার। পরে যেটা, এটা বলতে পারো প্রথম পার্টটার লাস্ট টপিক। এটা হচ্ছে তোমার নিউট্রন ভার্সেস প্রোটন নাম্বার। হ্যাঁ, নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে এই নিউট্রন প্রোটন নাম্বার, এইগুলোকে আমরা এই নাম্বারগুলোর ভেরিয়েশনটাকে দেখতে পারি আর কি, কেমন ভাবে ভ্যারি করে। দেখো এখানে দেওয়া রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর প্রোটন নাম্বারটাকে প্লট করা হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিউট্রন নাম্বারটাকে প্লট করা হচ্ছে। বাম দিকের ওয়াই অ্যাক্সিসটাতে, মানে ওকে, ওয়াই অ্যাক্সিসে নিউট্রন নাম্বারটা কি প্লট করা আছে ঠিকই। আর এখানে তোমার ডান দিকে একটা কালার স্কেল করা রয়েছে। কালার স্কেলটা দেখতে পাচ্ছ কিভাবে করা আছে? কালার স্কেলটাকে কিভাবে করা আছে কিছু ধরতে পারছো? কালার স্কেলটা বেসিক্যালি তোমার নিউক্লিয়াস গুলোর স্টেবিলিটিকে বোঝাচ্ছে। নিউক্লিয়াস গুলোর স্টেবিলিটিকে বোঝাচ্ছে, যেটা তোমার এই ব্লুইশ কালার সেইগুলো খুব খুব শর্ট লিভড, সেইগুলো খুব শর্ট লিভড। আর যেটা তোমার ওই ডিপ রেড বা ব্ল্যাক, ডিপ রেড যেগুলো সেগুলো ভেরি স্টেবল। আর ব্ল্যাক যেগুলো দেওয়া রয়েছে, ব্ল্যাক কালার, সেটা স্টেবল। হ্যাঁ, একদম স্টেবল আর কি। এই ডান দিকে তোমার কালার দিয়ে এই এটাকে বোঝানো আছে, নিউক্লিয়াসের স্টেবিলিটি গুলো কেমন সেইটাকে মোটামুটি ভাবে বোঝানো আছে। এখন একটু বলো তো, এই গ্রাফটা থেকে কি কি প্রপার্টি রিড করতে পারছো তোমরা? বলো, অনেক কিছু প্রপার্টি রিড করা যায়, গ্রাফটা দেখি অনেকগুলো প্রপার্টিকে রিড করতে পারবে। বলো না দুটো চারটে প্রপার্টি। কেউ? আসো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। বলো দুটো একটা প্রপার্টি বলো। ওটা সব 40 পর ডিফ্লেক্ট করে যাচ্ছে, মানে জেড ইজ ইকুয়াল টু এন স্ট্রেট লাইন থেকে। জেড ইকালস টু এন লাইন থেকে, জেড ইকালস টু এন লাইনটা কি সত্যি বিশেষ কিছু এখানে সিগনিফিকেন্স রয়েছে? আচ্ছা, কোন জায়গা থেকে ডেভিয়েট করছে বলো? 40 পয়েন্টের থেকে, মানে 40 পয়েন্টে। মোটামুটি ভাবে তাই, 40 পয়েন্ট থেকে পুরোপুরি ডেভিয়েট করে যাচ্ছে। আচ্ছা, আর কিছু? আর কিছু? এই গ্রাফটাতে না প্রচুর কিছু কথা বলা আছে, একটা ছবি প্রচুর কিছু কথা এখানে বলা রয়েছে। আচ্ছা স্যার, জেড এর ভ্যালু 80 পর্যন্ত স্টেবল থাকছে। জেড এর ভ্যালু 80 পর্যন্ত স্টেবল থাকছে, কেন বলছো? কি দেখে বলছো? স্যার এই পাশে যে কালারের কোডটা দিয়েছেন ওখানে তো এই যে কালোটা। এই যে এখানে, না তাহলে বুঝতে পারোনি এখনো। এখানে তোমার এই যে এক একটা ডট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এক একটা রেক্ট্যাঙ্গুলার
বক্স দেওয়া রয়েছে, খুব ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার বক্স। তাকিয়ে দেখো একটু ভালো করে। হ্যাঁ, কোনোটা তোমার ব্লু কালার, কোনোটা গ্রিন কালার, কোনোটা রেড, কোনোটা ব্ল্যাক, এরকম প্রচুর দেখতে পাচ্ছ না, ডট দেখতে পাচ্ছ। এক একটা ডট, হ্যাঁ, এক একটা ডট এক একটা নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করছে, এক একটা নিউক্লিয়াইডকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো এখান থেকে কি দেখতে পাচ্ছ যে একটা প্রোটন নাম্বারের ক্ষেত্রে অনেকগুলো নিউট্রন নাম্বার রয়েছে। I mean there are large number of isotopes for every জেড, তাই তো? আইসোটোপই তো বলে নাকি? একটা জেড জেড যদি নির্দিষ্ট হয়, জেড ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়, আইসোটোপ বলা হয়। হ্যাঁ, এখানেই দেখো না, ধরো ধরো জেড ইকালস টু 20, জেড ইকালস টু 20 তে কতগুলো নিউক্লিয়াইড দেখতে পাচ্ছ রাফলি? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে তোমার মোটামুটি ভাবে তোমার প্রায় 30টা নিউক্লিয়াস রয়েছে। মানে জেড ইকালস টু 20 এর 30টা এরকম আইসোটোপ প্রায়, ঠিক আছে? আবার আইসোটোনের সংখ্যা দেখো, ইন্টাসে 20, আইসোটোনের সংখ্যাটা কত? আইসোটোনের সংখ্যা প্রায় তোমার ওই রকম 25-30-এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে এখানে তোমার প্রচুর নিউক্লিয়াসকে দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম প্রচুর আইসোটোপস রয়েছে, প্রচুর আইসোটনস রয়েছে। পরে প্রচুর আইসোটোপ, প্রচুর আইসোটন রয়েছে, ঠিক আছে? প্রচুর আইসোটোপ, প্রচুর আইসোটনস রয়েছে, দেখতে পাচ্ছ কি এখান থেকে? হ্যাঁ স্যার। এবার বলো তো কোন ডোমেনটাতে আইসোটোপের সংখ্যাটা রিলেটিভলি বেশি দেখছো? কোন জেড এর করেসপন্ডিং আইসোটোপের সংখ্যাটা বেশি দেখছো? স্যার 40 to 80। 40 to 80, গুড। ধরতে পারছো সবাই? রাফলি তোমার এই যে রেঞ্জটা, এই যে রেঞ্জটা দেখো, এই যে তোমার একটা পার্টিকুলার জায়গাতে এই যে হাইটটা না, কালারের যে হাইটটা, সেটাই তো বেসিক্যালি তোমার আইসোটোপের সংখ্যাকে বোঝাচ্ছে। দেখো না কোন জায়গাতে গ্রাফটা মোটা, খুব মোটা, মোটামুটি ভাবে এই 30-40 থেকে 80 এই রেঞ্জটার মধ্যে তোমার আইসোটোপের সংখ্যা অনেক বেশি। আইসোটনের সংখ্যা কোন রেঞ্জে বেশি? সেটাও মোটামুটি এই রেঞ্জটাতে, তাই না? সেটাও তোমার এই রেঞ্জটাতেই, আইসোটনের সংখ্যাটা মোটামুটি ভাবে 40 থেকে 100, এই যে রেঞ্জটা, হ্যাঁ, 40 থেকে 100 এই রেঞ্জের মধ্যে আইসোটনের সংখ্যাটা বেশি। স্টেবল আইসোটোপ গুলোর দিকে তাকাচ্ছ? স্টেবল আইসোটোপ গুলো কোথায় রয়েছে? বা তোমার স্টেবল নিউক্লিয়াস গুলো, স্টেবল নিউক্লিয়াইড গুলো, আইসোটোপ বলবো না, স্টেবল নিউক্লিয়াইড গুলো। হ্যাঁ স্যার 80 পর্যন্ত। মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত না? ব্ল্যাক ডট গুলোকে খোঁজো। স্টেবল মানে কি? ব্ল্যাক ডট গুলোকে খোঁজো। দেখো ব্ল্যাক ডট গুলো রাফলি তোমার এই জেড ইকালস টু 1 থেকে কত দূর পর্যন্ত আছে? জেড ইকালস টু 82। সেটাই তো হয় না, লেড 82, মনে আছে? মোস্ট স্টেবল আইসোটোপ তোমাদেরকে বলছিলাম না কাদেরকে বলছিলাম? লেড 82, এটা হচ্ছে তোমার হেভিয়েস্ট নিউক্লিয়াস যেটা স্টেবল। এর উপরের যে নিউক্লিয়াস গুলো রয়েছে সব কিন্তু রেডিও অ্যাক্টিভিটি শো করে। এর উপরে নিউক্লিয়াস গুলো সব রেডিও অ্যাক্টিভিটি শো করে। কাজেই বিলো জেড 80 বেশ কিছু স্টেবল নিউক্লিয়াসকে দেখানো হয়েছে এখানে ব্ল্যাক ডট দিয়ে। এবার স্টেবল নিউক্লিয়াস গুলোর একটু কনফিগারেশন স্টাডি করো তো। দেখো এই স্টেবল নিউক্লিয়াস গুলো, মানে এই ব্ল্যাক ডট গুলো জেড ইকালস টু 1, জেড ইকালস টু n এই লাইনটাতে আছে কতদূর পর্যন্ত? কতদূর পর্যন্ত? জেড ইকালস টু n লাইনের উপরে ব্ল্যাক ডট আছে কতদূর পর্যন্ত? ধরতে পারছো কি? আমার কথাটা বুঝতে পারছো? স্যার কোশ্চেনটা আগে বলুন। জেড ইকালস টু n, এই যে লাইনটা, এই লাইনের উপরে ব্ল্যাক ডট রয়েছে, সেইটা কতদূর পর্যন্ত এক্সটেন্ডেড? কতদূর জেড পর্যন্ত জিনিসটা এক্সটেন্ডেড? স্যার 80 পর্যন্ত। সেইটা না, জেড ইকালস টু n লাইনটা দেখো না, জেড ইকালস টু n লাইনটা তো এইটা, এই লাইনের উপরে ব্ল্যাক ডট আছে কতদূর পর্যন্ত? এই জায়গা পর্যন্ত, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো করে দেখো, গ্রাফটা থেকে প্রচুর কিছু জিনিস রিড করা যায়, যদি খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখো, বুঝে দেখো, তাহলে বলতে পারবে। এই লাইনে দেখতে পাচ্ছ জেড ইকালস টু n লাইনে তোমার এই ব্ল্যাক ডট গুলো রয়েছে, স্টেবল নিউক্লিয়াস গুলো রয়েছে আপ টু জেড ইকালস টু 20। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ফর স্টেবল নিউক্লিয়াস z equals to n up to z equals to 20। খেয়াল করে দেখো,
ক্যালসিয়াম 40 ভেরি স্টেবল নিউক্লিয়াস, জেড কত 20, এন 20। অক্সিজেন 16 ভেরি স্টেবল নিউক্লিয়াস, জেড কত 8 আর এন কত 8। তারপর কার্বন 12 ভেরি স্টেবল নিউক্লিয়াস, জেড ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 6। নাইট্রোজেন 14 জেড ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 7। তাহলে স্টেবল নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে জেড ইকুয়ালস টু এন, বাট সেটা কত দূর পর্যন্ত, রাফলি 20 পর্যন্ত। বিয়ন্ড দ্যাট স্টেবল নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে কি হয়, জেড ইকুয়ালস 20 এর পর থেকে যে স্টেবল নিউক্লিয়াস গুলো, সেখানে কি দেখছো, এনটা বাড়তে থাকে জেড এর রেসপেক্টে, না জেডটা বাড়ে এন এর রেসপেক্টে? এন মাইনাস জেড পজিটিভ না জেড মাইনাস এন পজিটিভ? স্যার এনটা বাড়ছে। নিউট্রন নাম্বারটা বাড়তে থাকছে। হ্যাঁ, নিউট্রন নাম্বারটা বাড়তে থাকছে। যত আমরা হেভিয়ার নিউক্লিয়াসে যাচ্ছি, ফর স্টেবিলিটি দি নাম্বার অফ neutrons increases. Number of neutrons increases as compared to the number of protons. This is because, any argument? কেন বাড়ে? হেভিয়ার নিউক্লিয়াসের ক্ষেত্রে এই এন নাম্বারটা ন্যাচারালি বাড়বে। কেন বাড়বে? তার কারণ যখন হেভিয়ার নিউক্লিয়াসের কথা কনসিডার করছো, ফর হেভিয়ার নিউক্লিয়াস তোমার প্রোটন নাম্বারটা তো বাড়ছে। প্রোটন নাম্বার বাড়লে কি হবে, কুলম্ব রিপালশনটা বাড়বে, নিউক্লিয়ার স্টেবিলিটি কমে যাবে। তাহলে নেচারের একটা ন্যাচারাল থাকবে, এফোর্ট থাকবে যে তোমার এই ইনক্রিজড কুলম্ব রিপালশনটাকে কম্পেনসেট করা। তার জন্য কি দরকার, তার জন্য নিউট্রন সংখ্যাটা বাড়ানো দরকার। স্টেবল নিউক্লিয়াস, হেভিয়ার স্টেবল নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে দেখবে সবসময় নিউট্রন নাম্বারটা প্রোটন নাম্বারের থেকে বড়। হেভিয়ার যে স্টেবল নিউক্লিয়াস গুলো রয়েছে, হ্যাঁ, আয়রন 56 এর কথাই ভাবো না, বেরিয়াম 137 এর কথা ভাবো। বেরিয়াম 137টাও মোটামুটি স্টেবল অবশ্যই, হ্যাঁ, বা সিজিয়াম এইগুলোর কথা ভাবো। এই সমস্ত এক্ষেত্রে নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা প্রোটন সংখ্যার থেকে বড়। এই আর কি দেখতে পাচ্ছ এখানে গ্রাফটা থেকে, আর কি দেখতে পাচ্ছ? বেশিরভাগ নিউক্লিয়াস কি, এখানে যতগুলো নিউক্লিয়াস দেখানো হয়েছে তার মধ্যে বেশিরভাগ নিউক্লিয়াস স্টেবল আর আনস্টেবল? স্যার আনস্টেবল। বেশিরভাগ নিউক্লিয়াসই কিন্তু আনস্টেবল। এখানে যতগুলো নিউক্লিয়াসকে দেখানো হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ বেশিরভাগ নিউক্লিয়াসই আনস্টেবল, না মানে এরকম ব্ল্যাক ডট জাস্ট গোটা কয়েক রয়েছে। মোস্টলি তোমার কি ব্লু ডট, হ্যাঁ, বেশিরভাগই তোমার এরকম শর্ট লিভড নিউক্লিয়াসকে দেখানো হয়েছে। আর যত আমরা হেভিয়ার সাইডে যাচ্ছি, সে বিয়ন্ড 80 যত যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ স্টেবল নিউক্লিয়াসের সংখ্যাটা অনেক কমে গেছে। স্টেবল নিউক্লিয়াস নেই বললেই চলে। এখানে যে নিউক্লিয়াস গুলো রয়েছে, দুটো চারটে রেড ডট দেখতে পাচ্ছ, তাই না? দুটো চারটে রেড ডট দেখতে পাচ্ছ। এইগুলো কি ইমপ্লাই করছে? একটু হোল্ড করো। এগুলো কি বোঝাচ্ছে? একদম হেভিয়ার সাইডে 80-র উপরে যে রেড ডট গুলোকে দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াস গুলোকে আইডেন্টিফাই করতে পারছো? স্যার ওই 10^12 14 ইয়ার পর্যন্ত স্টেবল থাকছে। হ্যাঁ, এইগুলো তোমার মোটামুটি ভাবে স্টেবল, কিন্তু এরা রেডিও অ্যাক্টিভ। হ্যাঁ, ন্যাচারালি রেডিও অ্যাক্টিভিটি শো করে। এদের লাইফ টাইমটা রিলেটিভলি লার্জার। তোমাদের কোথায় বলছিলাম ইউরেনিয়াম 235 এর যে লাইফ টাইম, সেটা কিন্তু হিউজ, মানে 10^6-7 এইরকম ইয়ার সম্ভবত। হ্যাঁ, কাজেই একদম উপরে যে নিউক্লিয়াস গুলো দেখছো তারা সবাই যে খুব আনস্টেবল তা নয়, সেখানে কিছুটা স্টেবিলিটি রয়েছে, বাট এরা ন্যাচারালি রেডিও অ্যাক্টিভিটি শো করে। এরকম ব্ল্যাক ডট নেই, কিন্তু এরকম রেড ডট গুলোকে পাচ্ছ। তো মোটামুটি ভাবে এই প্রপার্টি গুলোকে করা যায় আর কি, হ্যাঁ, পয়েন্ট আউট করা যায় স্টেবিলিটি কার্ভ থেকে। এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে হুইচ এলিমেন্ট হ্যাজ দি লার্জেস্ট নাম্বার অফ আইসোটোপস? সম্ভব নয় অবশ্য, এই কার্ভটা থেকে বলা সম্ভব নয়, ছাড়ো, বাদ দাও। মোটামুটি এখানে এইগুলো আমার বলার ছিল আর কি। হ্যাঁ, তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কি এই কার্ভটা থেকে? কার্ভটা থেকে কোনো কিছু জিজ্ঞাসা আছে? স্যার স্যার 90-র দিকে স্যার নো ডেটা দেখাচ্ছে কেন? 90-র দিকে কি নো ডেটা কোথায়?
মানে স্যার জেড এর 90 দিকে নোট মানে সাদা হয়ে আছে রিজিয়নটা। না মানে এই যে সাদা এই যে সাদা কালারটা, এইগুলোতে কোনো নিউক্লিয়াস নেই আর কি, এখানে কোনো নিউক্লিয়াস নেই, এটাই বলতে চাইছে। মানে যে লাইফ টাইম তার লোয়েস্ট ভ্যালুটা 10⁻⁸ সেকেন্ড, এটাই দেখানো হয়েছে। এই যে রেঞ্জটা ফর এক্সাম্পল, এখানে তোমার 10⁻⁸ সেকেন্ড। এই মানে এই যে রিজিয়ন গুলো, এই রিজিয়নে কোনো নিউক্লিয়াস নেই, এখানে কোনো ডেটা নেই, এটাই বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম, এটা খুব এই একটা কমন গ্রাফ আর কি, দেখবে ইন্টারনেট থেকে নেওয়া, সম্ভবত উইকিপিডিয়া থেকে আমি নিয়েছিলাম। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। খাতা পেন নিয়ে তো বসতে বলেছিলাম, মোটামুটি প্রিপেয়ার সবাই? কতজন আছো? আর পাওয়ার পয়েন্টে পড়ালে আসলে দেখার কোনো স্কোপ থাকে না। আছো মোটামুটি ভালোই তো। বেশ, বলো প্রথম কোয়েশ্চেনটার উত্তর। হুইচ অফ দি ফলোইং ইজ এ মিরার নিউক্লিয়াস অফ 330 নিউক্লিয়াস? কেউ একজন বলো। হ্যাঁ হ্যাঁ, বলো কেউ একজন। মিরার নিউক্লিয়াসের ডেফিনিশনে কি পড়েছিলাম আমরা? মিরার নিউক্লিয়াসের ডেফিনিশনে কি পড়েছিলাম? মিরার নিউক্লিয়াস বলতে কি বোঝায়? জেড আর এন নাইট্রোজেন 13 হবে। এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। নাইট্রোজেন 13 ডেফিনেটলি, এখানে তোমার জেড ভ্যালু কত? জেড 6, এন হচ্ছে 7, আর এখানে জেড হচ্ছে 7, এন হচ্ছে 6, তাহলে এইটা হচ্ছে মিরার নিউক্লিয়াই, রাইট। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোইং নিউক্লিয়াই ইজ এ ম্যাজিক নিউক্লিয়াস? কোনটা ম্যাজিক নিউক্লিয়াস এইগুলো থেকে মনে হচ্ছে? নাইট্রোজেন 14। না, কেন মনে হচ্ছে? ম্যাজিক নিউক্লিয়াস কোনগুলোকে বলা হয়? যে সমস্ত নিউক্লিয়াসে ম্যাজিক সংখ্যার সমসংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, রাইট? তাই তো? প্রোটন বা নিউট্রন সংখ্যাটা কত হতে হয়? হ্যাঁ হ্যাঁ স্যার। কত হতে হয় প্রোটন বা নিউট্রন সংখ্যাটা? 2, 8, 2, 8। ম্যাজিক নাম্বার কোনগুলো? 2, 8, 28, 20, 28, 28, হ্যাঁ 28, 50, 82। 82, এগুলো প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আরেকটা এক্সটেন্ডেড 126। হ্যাঁ, তো এখানে কোনটা মনে হচ্ছে? এইটা তো ডেফিনেটলি নয়, বুঝতে পারছো। আর্গন 39, এটা সম্ভব নয়। আর্গনের অ্যাটমিক নাম্বার কত জানো তো? আর্গনের অ্যাটমিক নাম্বার কি? এগুলো তো সব কেমিস্ট্রিতে মুখস্থ করে এসেছো। আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18। যাই হোক, এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে নিকেল। হ্যাঁ, নিকেলের ক্ষেত্রে জেড ভ্যালুটা 28। নিকেলের ক্ষেত্রে জেড ভ্যালুটা 28। এটা একটা ম্যাজিক নাম্বার। তাহলে এটা একটা ম্যাজিক নিউক্লিয়াস। তারপর হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ অ্যান আইসোডায়াফিয়ার অফ ক্যালসিয়াম 40 নিউক্লিয়াস? আইসোডায়াফিয়ারের ডেফিনিশন কি করেছিলাম? আইসোডায়াফিয়ার, same difference between Z and N. Same difference between Z and N. তাহলে কোনটা হবে? K38। এখানে তোমার Z কত? 20, N 20। এখানে Z19, 190। তাহলে সেম ডিফারেন্স বিটুইন Z and N, Z আর N এর মধ্যে দুটো কেসি ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। দি বাইন্ডিং এনার্জি ইজ ম্যাক্সিমাম ফর দি নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস গুলোর মধ্যে কোনটা বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম? স্যার এ হবে স্যার, আয়রন 56। আয়রন 56। কেন? কেন? ওই তো স্যার গ্রাফ, স্যার যে বাইন্ডিং ফ্র্যাকশনের যে স্যার গ্রাফটা দেখানো হয়েছিল বাইন্ডিং ওখানে তো স্যার, ফ্র্যাকশন আর বাইন্ডিং এনার্জি কি একই? না স্যার বাইন্ডিং এনার্জি যে স্যার গ্রাফটা দেখেছিলাম আমরা, সেখানে তো স্যার আয়রন 56টা ম্যাক্সিমাম ছিল। আয়রন 56 এর কি ম্যাক্সিমাম ছিল? বাইন্ডিং ফ্র্যাকশন। বাইন্ডিং ফ্র্যাকশন ম্যাক্সিমাম ছিল, বাইন্ডিং এনার্জি তো নয়, রাইট? বাইন্ডিং এনার্জিটা তো নিউক্লিয়ার সংখ্যা বাড়লেই বাড়বে,
এক একটা বাইন্ডিং ফ্র্যাকশন মানে কি এক একটা নিউক্লিয়ন পিছু বাইন্ডিং এনার্জি, তো সেটা যদি 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, 56 সংখ্যক নিউক্লিয়ন থাকলে বাইন্ডিং এনার্জি কত, দ্যাট মাল্টিপ্লাইড বাই 56। আর লেডের ক্ষেত্রে ভ্যালুটা কমে যাচ্ছে, ধরো 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাচ্ছে, তো 8 ইন্টু 202, ন্যাচারালি লেডের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জিটা বেশি। বাইন্ডিং এনার্জিটা বেশি, আই রিপিট, বাইন্ডিং এনার্জি বেশি, বাইন্ডিং ফ্র্যাকশন নয় কিন্তু। বাইন্ডিং এনার্জিটা বেশি, বাইন্ডিং ফ্র্যাকশনটা কিন্তু লেডের ক্ষেত্রে বেশি নয়। পরের কোশ্চেনটা সেটাই দেওয়া হয়েছে। পরের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে আয়রন 56। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ ম্যাক্সিমাম ফর আয়রন 56। হয়েছে? আচ্ছা, তারপর অ্যাজিউমিং দি নিউক্লিয়াস টু বি স্ফেরিক্যাল, অ্যাভারেজ মোমেন্টাম অফ এ নিউক্লিয়ন কিরকম ভাবে ভ্যারি করবে? নিউক্লিয়াসটাকে যদি আমরা স্ফেরিক্যাল ধরে নিই, তাহলে নিউক্লিয়নের মোমেন্টাম কিরকম ভাবে ভ্যারি করবে, একটু বসে বলো না। পড়িয়েছিলাম কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে। ডেল এক্স ইন্টু ডেল পি, এটা কত হয়? ডেল এক্স ইন্টু ডেল পি ইজ অফ দি অর্ডার অফ এইচ প্লাস বাই 2। ডেল পি সমান কত? এইচ প্লাস বাই 2 ইন্টু ডেল এক্স। এই ডেল এক্সটা কি তোমার নিউক্লিয়ার রেডিয়াস অর্ডারের বা নিউক্লিয়ার ডায়ামিটার অর্ডারের? 4 ইন্টু নিউক্লিয়ার রেডিয়াস, নিউক্লিয়ার রেডিয়াস আবার কত হয়? r0 a to the power 1/3। তাহলে মোমেন্টামটাও কিরকম অর্ডারে হওয়া উচিত? অ্যাভারেজ মোমেন্টামটা ইজ অফ দি অর্ডার অফ ডেল পি, তাহলে ইট শুড বি অফ দি অর্ডার অফ a to the power -1/3। হয়েছে? Nuclear radius is smaller than the atomic radius approximately by a factor of atomic 10 to the radius. power 5. 10 to the power 5। Right, right, 10 to the power 5। পরের কোশ্চেনটা দেখো, a nucleus with a equals to 225 splits into two nuclei having their mass number in the ratio this. What is the ratio of the radii of daughter nuclei? এটা করে বলো, ডটার নিউক্লিয়াই গুলো রেডিয়াসের এটা কেমন হবে, রেশিওটা কেমন হবে? করছো কি কেউ? মানে শুড আই ওয়েট অর আই এক্সপ্লেন? করছি স্যার। আচ্ছা, তাহলে ওয়েট করতে পারি। হলো, পেলে? পেয়েছো কিছু? এত আকাশ পাতাল হওয়ার তো কিছু নেই। মাস নাম্বার গুলো কত 2:1 রেশিওতে যদি স্প্লিট করে, তাহলে রেশিওটা কত হবে? 2/3 ইন্টু 225 করলে কত হয়? 150। হ্যাঁ, একটা হচ্ছে 150, আর আরেকটা কত হবে? তাহলে আরেকটা হবে 75। একটা 150 আর একটা 75, তাহলে রেডিয়াস গুলোর অর্ডারটা কেমন হবে? r1 বাই r2 সমান 225 বাই সরি সরি মোছা যাচ্ছে না, এটা এটা কত হবে? এইদিকে লিখছি, হ্যাঁ, 150 বাই 75 টু দি পাওয়ার 1/3 না, বিকজ r proportional to a to the power 1/3 আমরা দেখেছিলাম, তাহলে ভ্যালুটা কত? 2 to the power 1/3।
2^1/3, এইটা কারেক্ট অ্যান্সার। রেডিয়াস গুলোর যদি রেশিও চাও তাহলে 2^1/3:1। আচ্ছা, তারপর ডেভিয়েশন অফ নিউক্লিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ফ্রম স্ফেরিক্যাল সিমেট্রি ইজ ডিটারমাইন্ড বাই মেজারিং হোয়াট? কোন একটা নিউক্লিয়াসের যে চার্জ ডিস্ট্রিবিউশন তার স্ফেরিক্যাল সিমেট্রি থেকে ডেভিয়েট করছে, এই জিনিসটা আমরা কোন জিনিসকে মেজার করে বলতে পারি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। না, আগের দিন কি পড়ালাম? ইলেকট্রিক কোয়াড্রোপল মোমেন্ট। সেই স্ফেরিক্যাল শেপ হলে তোমার কি বলে, কোয়াড্রোপল মোমেন্ট 0 হলে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। তোমার যদি প্রোলেট স্ট্রাকচার হয় বা অপলেট স্ট্রাকচার হয় সেক্ষেত্রে তোমার মানে যদি নন জিরো হয়, কিউটা যদি 0 হয়, কোয়াড্রোপল মোমেন্ট যদি 0 হয় তাহলে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, যদি কোয়াড্রোপল মোমেন্ট নন জিরো হয় তাহলে প্রোলেট বা অবলেট চার্জ ডিস্ট্রিবিউশন, ডিপেন্ডিং অন কিউ পজিটিভ অর নেগেটিভ। লাস্ট কোয়েশ্চেন, রেঞ্জ অফ দি নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যারাউন্ড? স্যার 2 ফেমটোমিটার। এটা 2 ফেমটোমিটার। এখানে যে অপশন গুলো রয়েছে তাতে করে 2 ফেমটোমিটার ইজ দি কারেক্ট অপশন, রাইট? এইগুলোই মোটামুটি আজকে টপিক বলার। পরের দিনকে আমরা নিউক্লিয়ার মডেলসটা পড়বো, কেমন? নিউক্লিয়ার মডেলসে দুটো মডেল আছে আমাদের, একটা সেল